প্রিয় দর্শক, কিডনি শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। মানুষ যেসব প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কিডনি রোগ তার মধ্যে অন্যতম। শতকরা 60% ক্ষতি না হওয়া পর্যন্ত এ রোগের লক্ষণও ভালোভাবে প্রকাশ পায় না। এটি নীরব ঘাতক হয়ে শরীরের ক্ষতি করে। তাই কিডনি রোগের লক্ষণ জানা জরুরি, সেই সাথে দীর্ঘমেয়াদী কিডনি রোগ সম্পর্কে জানাটাও জরুরি। দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা দীর্ঘমেয়াদী কিডনি রোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। দীর্ঘমেয়াদী কিডনি রোগ সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার নিজামুদ্দিন আহমেদ চৌধুরী। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং মাছরাঙা টিভির দর্শকদেরও ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমরা কিডনি রোগ সম্পর্কে আলোচনা করছি, কিন্তু এখানে দীর্ঘমেয়াদী শব্দটি আছে। এই দীর্ঘমেয়াদী কিডনি রোগ বলতে আসলে কি বুঝি? ধন্যবাদ। আসলে যে একটি পরীক্ষার মাধ্যমে, মানে মেইন একটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখি যে কিডনিটা ঠিক আছে কিনা, সেটা হলো রক্তের সিরাম ক্রিয়েটিনিন। যদি কারো রক্তের সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা 3 মাসের বেশি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, সেক্ষেত্রে আমরা আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগ বলে থাকি। এবং পুরুষের ক্ষেত্রে এই লেভেলটা 1.2 আর 1.3, এবং মহিলাদের ক্ষেত্রে লেভেলটা 1 কিংবা 1.1। এইটা ল্যাব টু ল্যাব এটা একটু চেঞ্জ হয়। তো মেইন কথাটা হলো, যদি কোনো রোগীর সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা 3 মাসের বেশি সময় ধরে বেশি থাকে, সেটাকে আমরা দীর্ঘমেয়াদী কিডনি রোগ হিসেবে বলি। আচ্ছা, মানে টানা 3 মাস যদি কারো সিরাম 3 মাসের বেশি, যদি 3 মাসের বেশি এটা নরমাল রেঞ্জের উপরে থাকে, তো তাকে আমরা দীর্ঘমেয়াদী কিডনি রোগ হিসেবে বলে থাকি। আচ্ছা, আমাদের দেশে দীর্ঘমেয়াদী কিডনি রোগের প্রধান কারণ কি? আমাদের দেশে এবং তথা সম্পূর্ণ বিশ্বে দীর্ঘমেয়াদী কিডনি রোগের মেইন কারণ আসলে 3টা। একটা হচ্ছে হাইপারটেনশন অর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিংবা দীর্ঘদিন যদি কারো কিডনিতে প্রদাহ থাকে। এই 3টা মেইন কারণ। এর বাইরে আরও অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে জন্মগত কিডনি রোগ, যেটিকে আমরা অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে থাকি, যেখানে রোগীর কিডনিতে ছোট ছোট কিছু পানি ভর্তি কিছু বলের মতো থাকে, এবং সেটা একটা সময় কিডনিকে আস্তে আস্তে খারাপ করে। এছাড়া ইম্পর্টেন্ট আরও কিছু কারণ আছে, যেগুলি হলো যে কারো যদি দীর্ঘদিন ধরে পেশাবে ইনফেকশন থাকে, ইনফেকশন কোনোভাবে ভালো হচ্ছে না, কারো দীর্ঘদিন কিডনিতে কিংবা ইউরেটারে স্টোন আছে, স্টোনটা বের করার পরও বারবার হচ্ছে, তাদের ক্ষেত্রে হয়। এবং আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট কজ হলো অবস্ট্রাকটিভ কজ। আমাদের কিডনি, ইউরেটার এবং ব্লাডার এর মাঝখানে কিডনির যে নর্মাল, যে ইউরিনের যে নর্মাল যে পাথওয়েটা আছে, এই পাথওয়েতে যদি কোনো ব্লক থাকে, তবে সেটা যদি দীর্ঘদিন থাকে, সেটা চিকিৎসা করা না হয়, তবে সেটা কিন্তু আস্তে আস্তে কিডনিকে খারাপ করতে পারে। এছাড়া বর্তমানে আমাদের দেশে আমরা অনেক পেশেন্ট পাই যে যাদের এর কোনোটাই নেই, কিন্তু যারা দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিংবা নিয়েও তারা একের অধিক ব্যথার মেডিসিন খেয়ে যাচ্ছেন কয়েক বছর ধরে, তাদেরও কিন্তু একটা সময় দীর্ঘমেয়াদী কিডনি রোগ হতে পারে। আচ্ছা, তার মানে আপনি বেশ কয়েকটা কারণ বললেন, এবং আপনি প্রথমেই বলেছেন ডায়াবেটিস এবং হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ। এবং আমাদের কিন্তু ঘরে ঘরে এখন এইটা দেখা যায়। এরকম কোনো পরিবার অথবা বাসা পাওয়া যায় না যেখানে কেউ একজনই ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপে ভুগছেন না। তাহলে তাদের সবার ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী কিডনি রোগ হবার সম্ভাবনা থেকে যাচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই আমি আশা করব আমাদের দর্শক আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং তারা এই বিষয়ে উপকৃত হবেন। আমাদের দেশের কি কোনো পরিসংখ্যান আছে কিনা যে কতজন দীর্ঘমেয়াদী রোগী, মানে কিডনি রোগে আক্রান্ত রোগী আছেন, অথবা কত পার্সেন্টেজ? বর্তমানে আমি আমাদের দেশের জনসংখ্যা যদি 20 কোটি ধরি, এবং লাস্ট যে সমীক্ষাটা এসছে ওইখানে এসছে বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 3,65,00,000 কিডনির পেশেন্ট আছে। আমি যদি পার্সেন্টেজ ধরি, এটা হচ্ছে 18%, এবং এটা কিন্তু অবশ্যই বেশি। এবং হোল ওয়ার্ল্ডে কিন্তু এইটা পার্সেন্টেজ কিন্তু 10 থেকে 12% পুরো বিশ্বে, কিন্তু আমাদের দেশে এটা পরিসংখ্যানটা কিন্তু 18%। অবশ্যই এখান থেকে বোঝা যায় বর্তমানে কিডনি রোগের প্রাদুর্ভাব আমাদের দেশে
নিশ্চিতভাবে অনেক বেশি বিশ্বের চেয়ে। আচ্ছা, এটা কি আপনি এরকম কি যেটা আগে একটু কম ছিল ইদানিং এটা বেড়ে গিয়েছে এরকম কি? হ্যাঁ, এইটা 5-6 বছর আগে কিংবা 10 বছর আগে কিন্তু এত কিডনি পেশেন্ট ছিল না। আচ্ছা, তো এখন যেহেতু দিনে দিনে হাই প্রেশার এবং কিডনি রোগী বেড়ে, ডায়াবেটিসের রোগী বেড়ে যাচ্ছে, সাথে অন্যান্য নেফ্রাইটিস এই ধরনের রোগগুলি বাড়ছে, কিংবা ক্রনিক ইউটিআই ইউরিনারি ইনফেকশনগুলি বেড়ে যাচ্ছে। সো সেভাবেই এখন আমাদের দেশে মানে কিডনি পেশেন্ট সেভাবে বাড়ছে। আমরা জানি যে কিডনির বেলায় যখন কি 60% যখন ক্ষতি হয়ে যায় তখন আসলে লক্ষণগুলো প্রকাশ পায়। আমি আরও বিস্তারিত জানতে চাইবো আপনার কাছে যে কি ধরনের লক্ষণ কখন দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগের আসলে বেলায়। কিডনি রোগের লক্ষণটা কিন্তু একটু ভিন্ন আমি বলছি এই জন্য আমাদের যদি শরীরের যদি অন্যান্য যে অর্গানগুলি আছে যেমন হার্ট, লাংস, লিভার কিংবা ব্রেইন এগুলি যদি আক্রান্ত হয় পেশেন্ট কিন্তু কিছু না কিছু লক্ষণ অনুভব করেন, কিন্তু কিডনি এদিক দিয়ে সবচেয়ে ব্যতিক্রম, কারণ কিডনি 60-70% সম্পূর্ণ ড্যামেজ না হওয়ার আগ পর্যন্ত পেশেন্ট কোনো রকম সমস্যা কোনো লক্ষণ অনুভব করেন না। এই জন্যে কিন্তু আমরা বলি যে কিডনি রোগ হচ্ছে সাইলেন্ট কিলার, নীরব ঘাতক, এবং পেশেন্ট এই সময় বুঝতে মানে কখনো ভাবেনও না যে তার অজান্তেই তার কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এইটা আবার সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে রোগীদের বেশ বড় একটা অংশই এভাবে আমাদের কাছে আসেন কোনো লক্ষণ না নিয়ে। আর যাদের মধ্যে লক্ষণ থাকে এর মধ্যে মেইন লক্ষণ আসলে আমরা 3টা পাই। একটা হচ্ছে যে হঠাৎ করে রোগীর ব্লাড প্রেশারটা বেড়ে যায়, অনেক সময় পায়ে পানি চলে আসে, হঠাৎ করে রক্তটা কমে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়। এই 3টা হচ্ছে মেইন লক্ষণ। এছাড়া পেশেন্টরা ক্ষুধামন্দা, বমির ভাব, অরুচি, দুর্বলতা, পালপিটেশন, এবং অনেক সময় রোগীদের পেশাবের পরিমাণ কমে যেতে পারে, পেশাবের পরিমাণ কমে যায়, এবং অনেক সময় পেশেন্টের ইউরিনের সাথে প্রোটিন যায় এবং রোগীরা বলে যে আমার পেশাবের সাথে ফেনা হচ্ছে। অনেক সময় ব্লাডও যেতে পারে। অ্যাকচুয়ালি এই প্রেজেন্টেশনটা একটু ভেরিয়েবল, এইটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, সব পেশেন্ট একভাবে আমাদের কাছে আসে না। আপনি যে বলছেন যে এটা প্রায় 60-70% যখন ড্যামেজ হয়ে যায় তারপরে লক্ষণগুলো প্রকাশ পায়, তাহলে এটা এত দূর যাওয়ার আগে কি কোনোভাবে এটা নির্ণয় করার কোনো ব্যবস্থা আছে? মানে অবশ্যই আছে। এই জন্য আমরা বলে দিই যে যাদের দীর্ঘমেয়াদী কোনো কিডনি সমস্যা আছে, ইনফেকশন আছে, কিংবা পাথর আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিংবা কোনো ধরনের সমস্যা আছে, জন্মগত সমস্যা আছে, আমরা বলি যে পেশেন্ট যেমনই থাকুক, সমস্যা থাকুক কিংবা না থাকুক, আমরা বলি বছরে কমপক্ষে 2 বার ডাক্তারের কাছে গিয়ে ব্লাড এবং ইউরিনের কিডনির যে কিছু পরীক্ষা আছে ওগুলো করে ডাক্তার সাহেবদের ফলো আপে থাকলে পেশেন্টটা সহজেই কিন্তু বুঝতে পারবেন যে তার দীর্ঘমেয়াদী কিডনি রোগ হচ্ছে কিনা, মানে তার কিডনিটার অবস্থা কিরকম এখন। অবশ্যই। মানে যাদের যেই রিস্ক ফ্যাক্টরগুলো আপনি বললেন, মানে যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তারা যেন বছরে 2 বার টেস্ট করেন, কমপক্ষে 2 থেকে 3 বার। আচ্ছা, ঠিক আছে। আমি এখন জানতে চাইবো আপনার কাছে যে এই ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে তারা তো এভাবে পরীক্ষা করে তারা কিডনি রোগ থেকে মুক্ত রাখতে পারবেন। সাধারণত আমাদের দেশে কিডনি ফেইলিওর রোগীদের একটা পোষণ আছে, কিডনি ফেইলিওর, তাদের চিকিৎসা কি দেওয়া হচ্ছে? আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগের 5টা স্টেজ আছে, 1, 2, 3, 4, 5। এর ভিতরে স্টেজ 5 যেটা সেইটারই একটা অংশ হচ্ছে কিডনি ফেলিওর। কিডনি ফেলিওর হলো যখন কিডনি একেবারে কাজ করতে পারছে না এবং এইটার বিকল্প ব্যবস্থা ছাড়া যখন রোগীরা কোনোভাবেই বেঁচে থাকতে পারেন না, সেটাকে আমরা বলছি কিডনি ফেলিওর। কিডনিটা একেবারে অকেজো হয়ে গেছে, একেবারে কাজ করছে না। আচ্ছা, এই ক্ষেত্রে অপশন হচ্ছে আসলে 2টা। একটা হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যেটাকে আমরা বলছি ডায়ালাইসিস, আরেকটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট, প্রতিস্থাপন, কিডনি প্রতিস্থাপন। এর ভিতরে ডায়ালাইসিস হচ্ছে অস্থায়ী চিকিৎসা, এইটা করে পেশেন্টরা বেঁচে থাকবেন, কিন্তু তার যে কিডনি নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু ভালো হবে না। আচ্ছা, আর স্থায়ী চিকিৎসা হচ্ছে ট্রান্সপ্লান্ট, যেটা সবচেয়ে ভালো, এবং ট্রান্সপ্লান্ট করলে পেশেন্ট সম্পূর্ণরূপে ভালো হয়ে যান, তার ডায়ালাইসিস লাগে না, সিরাম ক্রিয়েটিনিনটা একদম স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, অপশন আসলে এই 2টাই। জি, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি স্যারের কাছ থেকে একটু প্রশ্ন করছিলাম, প্রশ্ন মানে আমার ব্যক্তিগত ব্যাপারে। আমি মানসিক ফুলবাড়ি উপজেলা থেকে বলছি। জি, আমি এক হাই স্কুলের হেড টিচার, নাম খুব লম্বা, ওই শামসালা স্যার। স্যার অত বলবো না স্যার। আমি কথা হলো স্যার, আমার এই যে কিডনিটা আমি 2018 সালে আমি একবার স্যার কিডনি করেছিলাম, তখন আমার কিডনিতে 1.45 এর মাঝখানে স্যার থাকে। তো গত বছর স্যার আমি একবার পরীক্ষা করেছি, তখন 1.4 ছিল। স্যার এটা স্যার আপনি স্যার বললেন যে 3 মাসের উপর থাকতেই হয়। তো স্যার আমি তো এই ব্যাপারে স্যার আপনার কাছে পরে, আমার কোনো ডায়াবেটিস নাই, কোনো প্রেশার নাই, বা কোনো হাইপার টেনশন আমি ভুগি না স্যার। কিন্তু আমি স্যার আতঙ্কে এইটাই থাকি যে স্যার এই যে কিডনি পয়েন্টটা যে থাকে 1.4 এবং 5 এর মাঝখানে থাকে স্যার। মানে এই ব্যাপারে স্যার আপনার একটা সুপরামর্শ স্যার আমি, বা আপনি যদি কোনো সাজেস্ট করেন তাহলে সেই সাজেস্টটা ফলো করতে পারছিলাম। জি, আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন আমাদের? বুঝতে পেরেছি। জি, দর্শক আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি চাইলে কিছু জিজ্ঞেস করতে পারেন আমাদের দর্শক। দর্শক, আপনি বলেছেন আপনার তো ডায়াবেটিস, হাই প্রেশার কোনো কিছু নাই, তাই না? জি স্যার। যে আপনার কি পেশাবে কোনো জ্বালাপোড়া, ইনফেকশন কিংবা অন্য কোনো সমস্যা আছে কি? অন্য কোনো সমস্যা না স্যার, প্রস্রাব জলাপড়াও নাই, কিন্তু মাঝে মাঝে স্যার প্রস্রাবটা স্যার স্প্রের মতো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যেখানে কিডনি পরীক্ষা আপনি করেছেন ওইখানে আপনি বলেছেন আপনার 1.4 আসে। এখন আপনার সিরাম ক্রিয়েটিনিনের যে মাত্রা, এটা কোথাও 1.2, 1.3, 1.4। আপনি যেখানে করেছেন ওখানে যদি 1.2 কিংবা 1.3 থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার কিডনির ক্রিয়েটিনের মাত্রা কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি। তাই আপনি যেটা করবেন, আপনি একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। উনি আপনার রক্ত এবং ইউরিন, আল্ট্রাসোনোগ্রাম, উনি বেসিক কিছু পরীক্ষা করে উনি দেখবেন যে আপনার পেশাবের সাথে কোনো প্রোটিন যাচ্ছে কিনা, কিংবা খুব সূক্ষ্ম একটা প্রোটিন আছে যেটাকে আমরা বলি মাইক্রো অ্যালবুমিন। এই কিছু বেসিক পরীক্ষা করে উনি যদি মনে করেন যে আপনার দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়ে গেছে, আপনার দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়েছে কিনা সেটা আমি বলছি না, ঠিক আছে, তবে আপনার সেটা হতে পারে। তা আপনি খুব দ্রুত একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনি চিকিৎসা লাগলে সেটা অবিলম্বে আপনি চিকিৎসা নিতে পারেন। আশা করি কিডনি পয়েন্টটা কমতে পারে। জি, দর্শক আপনাকে আবারও ধন্যবাদ ফোন দেবার জন্য। আমরা দীর্ঘমেয়াদী কিডনি রোগ নিয়ে আলোচনা করছি এবং আমাদের একজন দর্শক প্রশ্নও করলেন যে তার ক্রিয়েটিনিন লেভেল একটু বেশি, কিন্তু তার কোনো ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন নেই। তিনি ক্রিয়েটিনিনের কথা বললেন। তো যাদের নাকি এই ধরনের অসুবিধা আছে, মানে হয়তো ক্রিয়েটিনিন লেভেল একটু বেশি কিন্তু অন্য কোনো সমস্যা নেই, এই ধরনের মানুষদের ক্ষেত্রে আপনারা কিভাবে কোন কোন পরীক্ষার মাধ্যমে দীর্ঘমেয়াদী কিডনি রোগ শনাক্তকরণ করে থাকেন? যখন একজন পেশেন্ট আমাদের কাছে আসেন, তার এমনি কোনো প্রবলেম নেই, ডায়াবেটিস, হাই প্রেশার কোনো কিছু নেই, কিন্তু কিডনি পয়েন্টটা বেশি, ক্রিয়েটিনিন বেশি, তখন আমরা একটু জানার চেষ্টা করি যে আমি একটু আগে যে রোগগুলির কথা বলেছি, তো ওনার এই সমস্যাগুলি আছে কিনা, কিংবা ওনার ফ্যামিলিতে কোনো জন্মগত কিডনি রোগের কোনো হিস্ট্রি আছে কিনা। আমরা প্রথমে একটু হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে কোনো কিছু আমরা পাই কিনা। তখন আমরা ওনাকে কিছু পরীক্ষা করতে দিই, যার মধ্যে খুব সিম্পল কিছু পরীক্ষা আছে, যেমন ইউরিনের রুটিন এক্সামিনেশন, যেটা আমরা ইউরিন আর্মি বলে থাকি, এবং ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন, সিরাম ইলেকট্রোলাইট এবং কিডনি আল্ট্রাসোনোগ্রাম। প্রাথমিকভাবে আমরা এই কটা পরীক্ষা আমরা করি। যদি আমরা দেখি যে এখানে সমস্যা আছে, তখন আমরা ফার্দার জিনিসটাকে একটু ভালোভাবে বোঝার জন্য আরও কিছু পরীক্ষা আছে, যেমন ক্যালসিয়াম, সিরাম ফসফরাস, প্যারাথাইরয়েড, ইউরিক অ্যাসিড, কিছু পরীক্ষা আছে, ওগুলি আমরা করাই। কিন্তু বেসিক পরীক্ষা সেগুলো হচ্ছে একটা ইউরিন রুটিন এক্সামিনেশন, সিরাম ক্রিয়েটিনিন, একটা কিডনির আল্ট্রাসোনোগ্রাম। এই তিনটা হচ্ছে বেসিক পরীক্ষা। এই তিনটা করে বোঝা যায় যে ওনার কিডনি রোগটা আছে কিনা, সেটা কী অবস্থা, সেটা কী পর্যায়ে আছে। আচ্ছা, সাধারণত যাদের কিডনি রোগ থাকে তাদের খাদ্য তালিকা নিয়ে আমরা অনেক কথা শুনি, কি খাবেন, কি খেতে পারবেন না, এবং অনেক কিছু রেস্ট্রিকশন থাকে। অনেকে আবার নিজেরাও মন গড়া একটা তালিকা তৈরি করে নেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে খাবারের তালিকা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, খাবার তালিকা নিয়ে আমাদের কিডনি রোগীদের ভিতরে কিন্তু খুব বড় একটা ভুল ধারণা আছে। ম্যাক্সিমাম পেশেন্টই মনে করেন যে আমার কিডনি রোগ হয়েছে, আমার সব কিছু খাওয়া বন্ধ, মাছ মাংস খাওয়া বন্ধ, আমি কিছুই খেতে পারবো না। এবং অনেক পেশেন্ট কিন্তু মাছ মাংস খাওয়া ছেড়ে দেন, কিন্তু এইটা কিন্তু একেবারে একটা ভুল ধারণা। কিডনির পেশেন্টরা সব খাবারই কম বেশি খেতে পারবেন, কোনো খাবারই বন্ধ হবে না,
কোনোটা একটু কম খাবেন, কোনোটা একটু বেশি খাবেন, ঠিক আছে? এইখানে অবশ্যই এখন আমরা কিন্তু রোগীদেরকে একদম সুন্দর করে বাংলাতে লেখা আমরা খাদ্য তালিকা দিয়ে দিই। এখন রোগীরা ওইটা মেনটেন করেন, তো এখন ওই ক্ষেত্রে আসলে তেমন সমস্যা হয় না। কিন্তু পেশেন্টকে অবশ্যই ডাক্তার সাহেবদের থেকে ভালো একটি খাদ্য তালিকা নিয়ে সেটা মেনটেন করলে পেশেন্টরা ভালোই থাকেন। আচ্ছা, সবকিছু ওনারা কম বেশি খেতে পারেন। জি, এই খাদ্য তালিকা কি পেশেন্ট থেকে পেশেন্টের মধ্যে ভিন্ন হয়? অবশ্যই ভিন্ন হয়। এখন দীর্ঘমেয়াদী কিডনি রোগের আমি যে 5টা স্টেজ বলেছি 1 2 3 4 5, এখন স্টেজ 1 2 3 কিংবা 3 4 যদি থাকে সেক্ষেত্রে আমরা কিংবা 4 5-এও বিশেষ করে আমরা প্রোটিন ইনটেকের পরিমাণটা আমাদের স্বাভাবিক, আমরা একজন মানুষ, আমাদের যে ওজন আছে আমরা 1 গ্রাম পার কেজি পার ডে, মানে এখন আমাদের সুস্থ মানুষ যার ওজন 60 কেজি উনি ডেলি প্রোটিন খাবেন 60 গ্রাম, কমপক্ষে 60 গ্রাম। কিডনি পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা অর্ধেক করে দেই। আচ্ছা, এইটা 0.5 গ্রাম পার কেজি হয়ে যায়, মানে আমরা স্বাভাবিক মানুষ যেই মাছ মাংস যে পরিমাণ খাই কিডনি পেশেন্টটা তার অর্ধেক খাবেন, এটা কিন্তু বন্ধ হবে না। আচ্ছা, অর্ধেক পরিমাণ খাবেন। আমরা একটি ফোন নিয়ে নিই, দর্শক আছেন একজন। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম মিনা, আমার বয়স হচ্ছে 64 বছর। আমি একজন শিক্ষক, এখনো যুক্ত আছি শিক্ষকতার সাথে, কিন্তু ফর্মাল থেকে আমি 37 ইয়ার্স শেষ করে আমি এখন অনিয়মিতভাবে শিক্ষক আছি আর কি। হ্যাঁ, আমার কোনো ডায়াবেটিসও নেই, আমার কোনো হাই প্রেশারও নেই। হ্যাঁ, মানে কখনো হয়তো কোনো কারণে হঠাৎ একটু স্ট্রেসের জন্য হলে তাও সামান্য কিছু হয়তো প্রেশার হতো, কিন্তু নর্মালি আমার কোনো প্রেশারের সমস্যা নেই। আর কোলেস্টেরলও আমার কন্ট্রোলেই আছে আর কি। কোলেস্টেরলের আমি রসুয়া 5 শুধু খাই, আর আদারওয়াইজ আমার পেশাবের কোনো যন্ত্রণা নেই বা কখনো পেইন নাই, কখনো আমার ইউরিন ইনফেকশনের স্টোরি নেই। ওকে, এখন যেটা হয়েছিল, আমি জাস্ট রুটিন চেক আপের জন্য আমি 7 মাস আগে একবার এই ক্রিয়েটিনাইন সিরামটা করেছিলাম, আমার এসেছিল 90.6। 90.6 এসেছিল। আর আমি গত 3 দিন আগে আবার করালাম, তখন একটু তরমুজ এটা ওটা খেয়েছিলাম, বেশ ইয়েতে কেউ বলছে তরমুজ খেলে নাকি কিডনি এফেক্টেড হয়, এরকম কিছু শুনে আমি আবার গত 3 দিন আগে করেছি। এইবার আমার এসেছে 97.30। এখন আমি এটা আসলে এক্সপ্লেনেশনটা বুঝতে পারছি না। জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। জি জি জি, আমাদের দর্শক আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন আপনার 90 ছিল, এটা আমি সম্ভবত আপনি সেটা মাইক্রোমোলে করেছেন। হ্যাঁ, তখন আপনার যে ইয়েটা বললেন যে 90 ছিল, তো মনে হচ্ছে আপনার কিডনি ভালোই আছে, এটা নর্মাল রেঞ্জের ভিতরে আছে। ফিমেলের ক্ষেত্রে এটা সম্ভবত 90 কিংবা 95 এই ধরনের নর্মাল থাকে, এবং তরমুজ খেলে কিডনির সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আপনার যে 97 আছে, আপনি একটু দেখবেন আপনি যেখানে করেছেন ওখানে নর্মাল রেঞ্জ কতটুকু আছে। এটা যদি নর্মাল রেঞ্জের ভিতরে থাকে তাহলে কিডনি নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনার কিডনি বোধহয় ভালোই আছে, এটা নিয়ে ফার্দার টেনশন করার মধ্যে কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। আমার মনে হয় আমাদের দর্শক এটা নিয়েও একটু কনফিউজড হতে পারেন যে আমরা যেই ইউনিটে আমরা বলছিলাম 1.34, সেখান থেকে যদি, আমি জানি না উনি এই কনফিউশনে আছেন কিনা, কিন্তু আপনি যেটা বললেন যে এটা আসলে ইউনিটটা আলাদা মাইক্রোমোল, সেটাও আমাদের একটু খেয়াল রাখা দরকার। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটাও নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছি, খোরশেদ আলম খান। জি জি, আমার এই প্রায় 2 বছর যাবত ধরে আমি কিডনি চিকিৎসা করছি। তো আমার সমস্যা হলো, আমার যে বর্তমানে যে অবস্থা, এই কিডনির যে পয়েন্ট আছে 1.64। জি জি, আর আপনার এই ইউরিক অ্যাসিডটা একটু বেশি, 6.99। আচ্ছা। আর এসসিআর একটা টেস্ট দিছিল, এসসিআর যেটা আছে আপনার এই 202.86, বর্তমানে এটা 100 বেশি ছিল। আচ্ছা, ওষুধ খাচ্ছি, আর কিছু টেস্ট আছে, অনেকগুলো টেস্ট করেছি। জি, হ্যাঁ, আপনি কি জানতে চাচ্ছেন?
আমি জানতে চাচ্ছি যে এখন আমার যে কিডনির যে লেভেলটা আছে 1.2, এটা কি এই এরকম রাখতে গেলে কিরকম চিকিৎসা করতে হবে, আর আমার যে ইউরিক অ্যাসিডটা বেশি এর প্রতিকারটা কি? আর আমার প্রেশার হলো 120/80। জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনি যদি চান কিছু জিজ্ঞেস করুন। দর্শক, আপনার কি ডায়াবেটিস, হাই প্রেশার আছে? হাই প্রেশার আমার আপনি বর্তমানে 100, যে কিছুদিন আগে মাপছিল, বর্তমানে 120/80, আর আমার ডায়াবেটিস নাই। আপনার লাস্ট ক্রিয়েটিনিন 1.64। হ্যাঁ, লাস্ট আমি নেপেছিলাম আপনার 26/4/2025-এ। আচ্ছা এখন আচ্ছা, আপনি 24 সালে পরে সিরাম ক্রিয়েটিনিন আর করেননি? না, 26/4/2025। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি আপনার ক্রিয়েটিনিন যে 1.64 বললেন এবং আপনি আর যে এসিআর বললেন, তা আপনি অবশ্যই দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন। আপনার ক্রিয়েটিনিন বেশি এবং আপনার ইউরিনের সাথে আপনার নর্মাল এসিআর হচ্ছে 30, ওইখানে আপনার কিন্তু বেশ বেশি। তো আপনি অবশ্যই দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন। তবে এটা এখানে ভয়ের কিছু নাই। তা আপনি তো সম্ভবত ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসাও করছেন না। আপনি যদি রেগুলার চিকিৎসা করেন, চিকিৎসকের ফলো আপে থাকেন, তো আশা করা যায় আপনার কিডনি পয়েন্ট কমে আসবে। এখন আপনি যে স্ট্যাটাসে আছেন, আপনার পেশার সাথে প্রোটিন যাচ্ছে, মাইক্রোঅ্যালবুমিন যাচ্ছে, এই জিনিসটা আস্তে আস্তে উন্নতি হবে। মাইক্রো লেভেলটা 100 অনেক বেশি গেছিল, তো এটা এখন নিয়ন্ত্রণে একটু আসছে, এটা কি আরো কমানো যাবে কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি একজন কিডনি বিশেষজ্ঞের ফলো আপে থাকেন। এখন অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলো পেশেন্টরা নিয়মিত খেলে আস্তে আস্তে ওনাদের এই মাইক্রোঅ্যালবুমিন পরিমাণটা আস্তে আস্তে কমে আসে। তা আপনি চিকিৎসা পরামর্শ নিন, ফলো আপে থাকেন। আশা করি আপনার যে বর্তমান যে স্ট্যাটাস, সেটা অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। আমি জানতে চাই যে কোনো কিডনি রোগী যদি এরকম রেগুলার ফলো আপে থাকেন, তাহলে তার কিডনির অবস্থা কি আবার আগের দিকে ফিরে আসতে পারে? মানে ক্রিয়েটিনিন যেমন এখন বেশি, পরে হয়তো দেখা গেল যে এটা কমে গেল, এরকম কি হয়? অবশ্যই সম্ভব সেটা। অ্যাকচুয়ালি কিডনি রোগের প্রথম লক্ষণ কিন্তু পেশাবের সাথে প্রোটিন যাওয়া, খুব সূক্ষ্ম প্রোটিন যেটা মাইক্রোঅ্যালবুমিন। যখনই দেখা যাবে যে একজন পেশেন্টের ক্রিয়েটিনিন হয়তো নর্মাল আছে, কিন্তু ইউরিনের সাথে মাইক্রোঅ্যালবুমিন যাওয়া শুরু হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে এই পেশেন্টের এখনই যদি উনি চিকিৎসা না নেওয়া শুরু করেন, উনি কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হয়ে যাবেন। এবং তখন উনি যদি তাড়াতাড়ি একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেন, অবশ্যই এখন অনেক ভালো ভালো মেডিসিন আছে যেটা দিয়ে এই মাইক্রোঅ্যালবুমিন যাওয়ার পরিমাণটা ইউরিনের মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এবং দেখা যায় পেশেন্ট যদি শুরুর দিকে আমাদের দিকে আসে, শুরুর সময় আমাদের কাছে আসেন যে ক্রিয়েটিনিন 1.67, 1.8, তখন কিন্তু অনেক ক্ষেত্রে 3 থেকে 6 মাসের ভিতরে আমরা কিন্তু এই ইউরিনে মাইক্রোঅ্যালবুমিন পরিমাণটা আমরা কমায় আনতে পারি। এবং অনেক ক্ষেত্রে পেশেন্টের সিরাম ক্রিয়েটিনিন কিন্তু অনেক ক্ষেত্রে স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, তবে অবশ্যই ওনাকে দ্রুত চিকিৎসা নিতে হবে। আচ্ছা, এটা নিশ্চয়ই আমাদের দর্শকদের জন্য এবং আমাদের সবার জন্য একটি আশার খবর। কারণ যারা নাকি এই প্রোগ্রাম দেখছেন এবং সাধারণ মানুষ অনেকেই কিন্তু এই বিষয়টি অনেক ভয় পায় যে একবার কিডনি রোগ হয়েছে, যে আমি আর কতদিন বাঁচবো, এটা কিডনি রোগ, আবার এটা ঠিক হবে কিনা, এটা নিয়ে সবার মধ্যে একটা সন্দেহ থাকে। এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা একটু যোগ করতে চাই। আমাদের দেশে কিডনির পেশেন্টরা কিন্তু খুব প্যানিকে ভোগেন। জি, সবাই। দেখা গেল যে কিডনি পয়েন্ট সামান্য বেড়েছে, ক্রিয়েটিনিন 1.782, কিন্তু পেশেন্ট একটা প্যানিকে ভুগতে থাকেন, আমার তো কিডনি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, আমার তো কদিন পরে ডায়ালাইসিস লাগবে। রোগীদের বড় একটা অংশ কিন্তু এই প্যানিকে ভোগেন। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ডায়ালাইসিস কিন্তু সব রোগীর ক্ষেত্রে লাগে না। আপনার 100 জন রোগীর ভিতরে ডায়ালাইসিস লাগে শতকরা 8 জন রোগীর, বাকি 92 জন পেশেন্টের কিন্তু ডায়ালাইসিস লাগে না। কিন্তু তারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন। তারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে তারা ভুগবেন, কিডনি পয়েন্ট স্বাভাবিক, ক্রিয়েটিনিন স্বাভাবিক হবে না, কিন্তু তারা যদি চিকিৎসা নেন তারা কিন্তু মোটামুটি ভালো থাকতে পারেন। নিশ্চয়ই। সো পেশেন্টরা যে প্যানিকে ভোগেন যে আমার ডায়ালাইসিস লাগবে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এইটা আসলে অহেতুক। যদি একজন ডাক্তার সাহেবের আন্ডারে ওনারা রেগুলার ফলো আপে থাকেন, তো ওনাদের কিডনি এই ডায়ালাইসিস পর্যন্ত যাওয়া লাগবে না। আচ্ছা, আমরা খাদ্য তালিকা নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি বলেছেন যে কী ধরনের খাবার খাওয়া দরকার। যারা ডায়ালাইসিসে আছেন, ডায়ালাইসিস করাচ্ছেন, তাদের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত?
আচ্ছা, এখানে যারা ডায়ালিসিসে আছেন তাদের খাবার তালিকা এবং যারা ডায়ালিসিস এখনো যাননি, সিরাম ক্রিয়েটিনিন বেশি, তাদের খাবার তালিকায় কিন্তু বড় একটা পার্থক্য আছে। যাদের ক্রিয়েটিনিন বেশি, যারা সিকিটিতে ভুগছেন, ওদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রোটিন খাওয়া আমরা পরিমাণ অর্ধেক করে দেই এবং বিভিন্ন পটাশিয়াম কন্টেনিং যে ফলগুলি আছে ওগুলি আমরা কম খেতে বলি, কিংবা কিডনি পয়েন্ট যাদের ক্রিয়েটিনিন বেশি সেটা আমাদের ক্ষেত্রে একদম বন্ধ রাখতে বলি। এছাড়া ইউরিক অ্যাসিড, ফসফেট যেসব খাবারে এগুলি আছে সেগুলো আমরা কম খেতে বলি। আসলে আমরা দৈনন্দিন যা খাচ্ছি, মাছ, মাংস, ডিম, দুধ, সব খাবারে কিন্তু ফসফেট আছে, ইউরিক অ্যাসিড আছে। এটা একটু খুব কষ্টকর রোগীদের জন্য খাবার তালিকাটা মেনে চলা। এই জন্য আমরা বলি যে কোনো কিছু বন্ধ হবে না, আপনি সব কিছু একটু একটু কমায় কমায় খাবেন কিংবা অর্ধেক পরিমাণ খাবেন। এইটা গেল যারা ডায়ালাইসিসে নেই। যারা ডায়ালাইসিসে যাবেন তখন কিন্তু খাবার তালিকাটা সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন বলতে আমরা সুস্থ মানুষ যেই পরিমাণ প্রোটিন ইনটেক করছি, যে পরিমাণ আমরা মাছ মাংস খাই, ডায়ালাইসিসের পেশেন্টরা আমাদের চেয়ে কমপক্ষে 20 থেকে 25% প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন। কারণ ডায়ালাইসিসে যারা যান ওনাদের কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণে প্রোটিন লস হয়। এই জন্য দেখা যায় যে ডায়ালাইসিসের পেশেন্টরা একসময় শরীর শুকিয়ে যায়, মাংসপেশিগুলো শুকিয়ে যায়, তারা দুর্বল হয়ে যান। এই জন্য আমরা বলি যে যারা ডায়ালাইসিসে আছেন আপনারা ভাতের চেয়ে মাছ মাংস বেশি খাবেন। আচ্ছা, একটু ডিফারেন্ট। আর ডায়ালাইসিসে গেলে পেশেন্টরা মোটামুটি সব কিছু খেতে পারেন, তেমন কোনো রেস্ট্রিকশন সেভাবে থাকে না। আচ্ছা, আমাদের হাতে আসলে আর বেশি সময় নেই। আমি চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য। আমরা আজকে অনেক কিছু আলোচনা করতে পারিনি, অনেক কিছু আলোচনা করার কথা ছিল, ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে কথা বলার কথা ছিল। আপনি যদি এগুলো নিয়েও কোনো কথা বলতে চান তাহলে বলতে পারেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। ধন্যবাদ। আসলে কিডনির রোগ হয়ে গেছে এটা শুনে কিন্তু দর্শকরা খুব প্যানিক হয়ে যান, ভয় পেয়ে যান। আসলে এটা ভয়ের কিছু নেই। আমি যে কথাটা প্রথমেই বলেছি যে যাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে কিংবা অন্যান্য কোনো প্রবলেম আছে, তারা অবশ্যই যদি একজন চিকিৎসকের ফলো আপে থাকেন, আপনারা অবশ্যই দীর্ঘমেয়াদী কিডনি রোগ থেকে আপনারা নিজেকে ভালো রাখতে পারবেন। আর কারো যদি দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়েই যায় সেক্ষেত্রে প্যানিক হওয়ার কিছু নাই। এখন আপনি যদি রেগুলার নিয়মকানুন মেনে চলেন, খাবার তালিকাটা মেনে চলেন, চিকিৎসকের পরামর্শ মতো ঠিকমতো মেডিসিন গ্রহণ করেন, তবে আপনি ডায়ালাইসিসে না গিয়েও আপনি কিন্তু সারা জীবন মোটামুটি ভালোভাবে আপনার জীবনটাকে আপনি কাটিয়ে দিতে পারবেন। এছাড়াও মানে আমাদের কিডনি রোগ থেকে বাঁচার জন্য আমাদের কিছু জিনিস আমাদের মেনটেন করা উচিত, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক ওজন মেনটেন করা, কায়িক পরিশ্রম করা, নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটা, তারপরে অ্যালকোহল এবং ধূমপান সম্পূর্ণরূপে পরিহার করা এবং সুশৃঙ্খল জীবনযাপন করা, কোলেস্টেরলটা কন্ট্রোলে রাখা। আমরা যদি এগুলি ফলো করতে পারি তবে আশা করা যে আমরা নিজেদেরকে কিডনি রোগ থেকে মুক্ত রাখতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি দীর্ঘমেয়াদী কিডনি রোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।